ভারতের উত্তর পূর্বাঞ্চলে ৩টি রাজ্যে ১.৫ বছর ধরে খাদ্যপণ্য রপ্তানি করে আসছে চট্টগ্রামের কালুরঘাটের বিএসসি ফুড প্রোডাক্টস। স্থলপথে ভারতের রপ্তানির উপর ভর করে ব্যবসা করে আসছে প্রতিষ্ঠানটি। গত শনিবার ভারত সরকারের পক্ষ থেকে স্থলপথে বাংলাদেশ থেকে কিছু পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করায় প্রতিষ্ঠানটির উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বিএসপি ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক অজিত কুমার দাস গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, আমাদের উৎপাদিত পণ্যের প্রায় পুরোটাই রপ্তানি হয়। আমাদের উৎপাদিত কুকিজ, টোস্ট ও সল্টেড বিস্কুটের বড় বাজার আসাম, ত্রিপুরা ও কলকাতা। এখন আসাম ও ত্রিপুরা যদি কলকাতা হয়ে ঘুর পথে পণ্য পাঠাতে হয় তাহলে পরিবহন খরচই বাড়বে ১ লাখ টাকা। বাড়তি এই খরচ বহন করা ক্রেতার পক্ষে অসম্ভব। আবার রপ্তানি বন্ধ হয়ে গেলে উৎপাদন চালিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। অজিত কুমার দাস আরও জানান, ভারতের বিধিনিষেধের খাদ্যপণ্যের একটি চালানের কার্যাদেশ ছিল। এসব খাদ্যপণ্য উৎপাদন হয়েছে, তবে এখন এসব পণ্যের রপ্তানি আটকে গেছে। ভারতে বাংলাদেশি পণ্যের রপ্তানির সহজ পথ হল স্থলপথ। এই পথে দ্রুত পণ্য পাঠানো যায়, খরচও কম হয়। তবে গত শনিবার দেশটির স্থলপথে বাংলাদেশ থেকে পোশাক আমদানি নিষিদ্ধ করেছে। এই সংক্রান্ত আদেশে বলা হয়েছে, শুধু ভারতের নভোসেবা ও কলকাতা সমুদ্র বন্দর ব্যবহার করে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করা যাবে। এছাড়া বাংলাদেশ থেকে ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামে ল্যান্ড কাস্টম স্টেশন বা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, সুতার উপজাত আসবাব রপ্তানি করা যাবে না। পশ্চিমবঙ্গের চাংড়াবান্ধা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন বা এলসিএস এর জন্য এটি প্রযোজ্য হবে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী গত ২০২৩-২৪ অর্থ বছরে বাংলাদেশ $৪,৪৪৭ কোটি পণ্য রপ্তানি হয়। এর মধ্যে ৩.৭৫% পণ্য যায় ভারতে। পার্শ্ববর্তী এই দেশটি বাংলাদেশের নবম শীর্ষ রপ্তানি গন্তব্য। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশ আমদানি করে প্রায় $৯০০ কোটি পণ্য, যা মোট আমদানির 14% কিছু বেশি। ভারত থেকে শিল্পের কাঁচামাল বেশি আসে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য, $4,40,00,000 প্লাস্টিক পণ্য, $3,13,00,000 তুলা ও তুলা সুতার ঝুট, প্রক্রিয়াজাত খাদ্য ও প্লাস্টিক পণ্য রপ্তানিতে প্রভাব গত অর্থ বছর বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে $7,66,00,000 প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, আসবাব, সুতার উপজাত, ফলের স্বাদযুক্ত পানীয় রপ্তানি করেছে বাংলাদেশ। এসব পণ্য রপ্তানি করে 163 প্রতিষ্ঠান, তার মধ্যে অধিকাংশ ছোট ও মাঝারি প্রতিষ্ঠান। ফেনীর স্টারলাইন ফুড প্রোডাক্টস গত ৫-৬ বছর ধরে 7 সিস্টারের পণ্য রপ্তানি করছে। প্রতি মাসে 25 থেকে 30 লাখ টাকার প্রক্রিয়াজাত খাদ্য পণ্য রপ্তানি করে তারা। ভারত ছোট লন্ডন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রতিষ্ঠানটি প্রতি মাসে গড়ে 2 কোটি টাকার পণ্য রপ্তানি করে। স্টারলাইন ফুড প্রোডাক্টসের পরিচালক মোহাম্মদ মঈনুদ্দিন প্রথম আলোকে বলেন, বর্তমানে আমাদের কাছে ভারতে 30 থেকে 35 লাখ টাকার প্রক্রিয়াজাত খাদ্য পণ্যের ক্রয়াদেশ রয়েছে। স্থলপথে এসব পণ্য রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করায় আমরা দুশ্চিন্তায় আছি। ভারতীয় ক্রেতারা বিকল্প পথে পণ্য নেবেন কিনা কিংবা ভবিষ্যতে ক্রয়াদেশ দেবেন কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। পুরান ঢাকার কামরাঙ্গীরচরের বিক্রমপুর প্লাস্টিক 4-5 বছর ধরে ভারতের 7 সিস্টারে গৃহস্থলী প্লাস্টিক পণ্য ও প্লাস্টিকের আসবাব রপ্তানি করে আসছে। বর্তমানে তাদের কাছে $14,000 থেকে $15,000 রপ্তানি ক্রয়াদেশ রয়েছে। জানতে চাইলে বিক্রমপুর প্লাস্টিকের সহকারী মহাব্যবস্থাপক আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, আমাদের পণ্য রপ্তানি বড় বাজার ভারত। বিধিনিষেধের কারণে এখন রপ্তানিতে বড় ঝুঁকি তৈরি হয়েছে। প্রক্রিয়াজাত খাদ্য ও প্লাস্টিক পণ্যের বাংলাদেশের অন্যতম বড় রপ্তানিকারক প্রাণ আরএফএল গ্রুপ। গত অর্থ বছর গ্রুপটি ভারতে $5 কোটি পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে 68% বা $3,28,00,000 পণ্য পাঠানো হয়েছে স্থলপথ দিয়ে। বিধিনিষেধের কারণে গত রোববার বুড়িবাড়ির চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে 17 ও সিলেটের শেওলা স্থলবন্দরে 2 ট্রাক পণ্য চালান আটকে যায় তাদের। এসব ট্রাক ঢাকায় ফিরে এনেছে প্রতিষ্ঠানটি। এই বিষয়ে গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামাল প্রথম আলোকে বলেন, বর্তমানে আমাদের কাছে $60 লাখ ক্রয়াদেশ রয়েছে। পরিবর্তিত পরিস্থিতির কারণে এসব পণ্য উৎপাদনের গতি আমরা কমিয়ে দিয়েছি। পোশাক রপ্তানি প্রতিযোগিতা পর্বে বাংলাদেশ থেকে গত অর্থ বছর ভারতে $55,57,00,000 তৈরি পোশাক রপ্তানি হয়। এই রপ্তানির 76% স্থলবন্দর দিয়ে হয়েছে। বাংলাদেশি 530টি প্রতিষ্ঠান স্থলবন্দর দিয়ে পোশাক রপ্তানি করেছে। তার মধ্যে বড় শিল্প গোষ্ঠী ছাড়া ছোট মাঝারি অনেক প্রতিষ্ঠান রয়েছে। দেশটিতে শার্ট, প্যান্ট, টি শার্টের পাশাপাশি শাড়ি লুঙ্গি রপ্তানি হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেসার্স জামদানি ট্রেন্ডস নামে একটি প্রতিষ্ঠান প্রতি বছর স্থলবন্দর দিয়ে তাদের লুঙ্গি শাড়ি রপ্তানি করে ভারতে। প্রতিষ্ঠানটির কর্ণধার শহীদুর রহমান প্রথম আলোকে বলেন, ভ্রমরা স্থলবন্দর দিয়ে এই সপ্তাহে শাড়ি লুঙ্গি চালান রপ্তানির কথা ছিল, কিন্তু এখন তা আটকে গেছে। রপ্তানিকারী প্রতিষ্ঠানগুলো দেশের নানা জায়গায় তাঁতবস্ত্র ছোট ছোট কারখানা থেকে লুঙ্গি, শাড়ি তৈরি করিয়ে নেয়। এমন তথ্য দিয়ে বাংলাদেশ তাঁতপণ্য প্রস্তুতকারক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, এসব তাঁতবস্ত্র কারখানার শ্রমিকদের সিংহভাগই নারী। ভারতের সিদ্ধান্তে এখন ছোট ছোট তাঁতের কারখানা বিপদে পড়বে। কম দামের কারণে ভারতের বাজারে বেশ ভালো অবস্থান ছিল বাংলাদেশের তাঁতবস্ত্রের।
সার্বিক বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে বলেন, ভারতের বিধিনিষেধের বিষয়টি রাজনৈতিক টানাপোড়েনের সঙ্গে সম্পর্কিত। ফলে রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধানে গুরুত্ব দিতে হবে। উভয় দেশের মধ্যে দ্রুত খোলামেলা আলোচনা হওয়া দরকার বলে মন্তব্য করেন তিনি।